কথা দিয়েছিলাম না যে আমার এই ভাঙাচোরা গাড়ির একটা গল্প শোনাবো। আমি কিন্তু কিছুদিন আগে গাড়িটা কিনেছি, সেটা হচ্ছে নিসান এক্সট্রেল 2006 এসি মডেল, একটা জাপানিজ ব্র্যান্ডের গাড়ি। এই গাড়িটা অনেক পুরাতন, 18 বছরের পুরাতন। তো এই গাড়িটা কেন কিনলাম, মানে কেন আমি নতুন গাড়ি কিনলাম না, কেন আমি এই গাড়িটা কিনলাম, এবং এর সাথে মানে গাড়ি রিলেটেড অনেক ইনফরমেশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকে আমি থাকবো আর আমার ক্যামেরা আছে তানভীর ভাই। আশা করি এই ভিডিওটা দেখে আপনার এক প্রকার বলতে পারেন মজাই লাগবে, কারণ এখানে কিছু মজার এবং খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে আমরা আজকে কি করব, গাড়ির গল্পে চলে যাব। কত সুন্দর একটা পরিবেশ, পেছনে কিন্তু ওই যে অনেকটা হাঁস থাকে না, এটার নাম এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু ওই হাঁস কিন্তু ঘুরে বেড়াচ্ছে পানির মধ্যে, তারা কিন্তু মাছ খাচ্ছে। তো যাই হোক, মজার কাহিনী যেটা, আমার এই গাড়িটা আমি কখন কিনেছি জানেন? আমি যখন ক্যানাডাতে লাইসেন্সও পাইনি ঠিক ওই মুহূর্তে। শুধু তাই না, আমি যেদিন রোড টেস্ট, অর্থাৎ বাংলাদেশে যেটাকে আমরা ফিল্ড টেস্ট বলি ড্রাইভিং লাইসেন্সের জন্য, যেদিন আমি প্রথম দেই ওই দিন আমি কিন্তু আনফর্চুনেটলি ফেল করি, এবং ওই ফেল করার পরপরই কিন্তু আমি গাড়িটা কিনি, মানে একই দিনে। চিন্তা করে দেখেন, ওই দিন আমার মন খারাপ থাকার কথা, কিন্তু ওই দিনেই কিন্তু আমি গাড়িটা কিনি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি হয়তো ভাববেন যে ভাই আপনি মনে হয় মিথ্যা বলছেন, যে ড্রাইভিং লাইসেন্স না পেয়ে আপনি গাড়ি কিনলেন কীভাবে, কানাডা থেকে এটা সম্ভব? সম্ভব ভাই, গাড়ি কিনতে পারবেন কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারবেন না। তো আমি আসলে সেই কন্ডিশনে আসলে কিনি, এবং এক সপ্তাহের মধ্যে আমি ড্রাইভিং লাইসেন্স কিন্তু পাস করে যাই, মানে পেয়ে যাই আর কি লাইসেন্স। তো আমার গাড়ির মডেলটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড নিসান এক্সট্রেল 2006, এবং এই গাড়িটার দাম কত জানেন? এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 4,25,000 টাকা, অর্থাৎ কেনেডিয়ান ডলারে যদি আমি বলি $5,000। আর এইটার বয়স আপনি বুঝতেই পারছেন, 18 বছরের পুরাতন গাড়ি, কিন্তু কন্ডিশন এক্সেলেন্ট। কারণ আমি এই পর্যন্ত 3জন মেকানিককে দেখেছি, প্রত্যেকেই বলেছে ভাই গাড়িটা কিনে আপনি অসম্ভব রকম জিতেছেন। কারণ হচ্ছে দাম যাই হোক না কেন, এটার কন্ডিশন সত্যি এক্সেলেন্ট। গাড়ির ইঞ্জিনটা যে ভালো তার একটা প্রমাণ দিচ্ছি। এত পুরাতন গাড়ি, অর্থাৎ 18 বছরের পুরাতন গাড়ি হয়েও কিন্তু 1 লিটার তেলে 9.5 কিলোমিটার পথ যাচ্ছে। চিন্তা করেন, মানে আসলেই আমি কেন, যারা গাড়ি এক্সপার্ট তারা শুনেও অবাক হয়ে গেছে যে এত যায় কীভাবে। আমি কিন্তু এই দামের মধ্যে আরেকটা বোনাসও পেয়ে গেছি, সেটা হচ্ছে আমার গাড়ির ওই প্রাইসের সাথে আমি এক সেট এক্সট্রা টায়ার পেয়েছি, সেটা হচ্ছে সামারের জন্য। অর্থাৎ আমরা কানাডাতে যারা গাড়ি চালাই সবাই কম বেশি জানি, সেটা হচ্ছে এখানে সামারের জন্য আলাদা টায়ার ইউজ করা হয়, আবার উইন্টারের জন্য আলাদা টায়ার ইউজ করা হয়। কিন্তু আবার এমনও টায়ার আছে যেটা অল সিজন, অর্থাৎ ওই টায়ারই আপনি শীতকালেও চালাতে পারবেন, আবার গরমকালেও চালাতে পারবেন। এইবার বলি আমার মান্থলি খরচের কথা। মান্থলি খরচ বলতে আমার এই গাড়ি কেনার বাবদ আমাকে প্রতি মাসে কী টাইপের খরচ আমাকে দিতে হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন গাড়ি কিনবেন এই বিবেচনাগুলো শুরুতেই করতে হবে, তারপরে গাড়ি কেনার জন্য নামতে হবে। তো আমি যদি এক্সপেন্সের কথা বলি, মূলত 3 ধরনের এক্সপেন্স আছে। তার মধ্যে প্রথম হচ্ছে, যেটা আমরা অনেকেই প্রায়োরিটি দেই না আমরা যারা বাংলাদেশে থাকি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট। প্রতিটা গাড়ির জন্য কিন্তু ইন্স্যুরেন্স মাস্ট, আপনাকে করতেই হবে। এবং এই ইন্স্যুরেন্সটা সাধারণত 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আপনার গাড়ির দাম বা কত সালের গাড়ি, সেটা মানে যত দামি গাড়ি হবে তত বেশি ইন্স্যুরেন্স কস্ট হবে। আরেকটা হচ্ছে কি বলা যায়, আপনার মানে আমার ড্রাইভিং লাইসেন্সের এজ, মানে আমি কত পুরাতন ড্রাইভার, সেটার উপরে কিন্তু ইন্স্যুরেন্স কস্ট ভ্যারি করে। আমি যত এক্সপার্ট বা যত পুরাতন ড্রাইভার হব, আমার ইন্স্যুরেন্স কস্ট কমতে থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা 3 নম্বর, সেটা হচ্ছে আপনি কোন শহরে থাকেন। মানে যত ব্যস্ততম শহরে থাকবেন আপনার ইন্স্যুরেন্স কস্ট তত হাই হতে থাকবে। এই 3টা ফ্যাক্টরের উপর সাধারণত ইন্স্যুরেন্স কস্ট ভ্যারি করে। তো আমার এই পুরাতন এবং এই শেরুট পার্ক এলাকার জন্য, এবং আমি যেহেতু কানাডার নতুন ড্রাইভার, কিন্তু আমার বাংলাদেশে অনেক পুরাতন লাইসেন্স ছিল, প্রায় 20 বছরের পুরাতন লাইসেন্স ছিল, সব কিছু মিলিয়ে আমার ইন্স্যুরেন্স কস্ট দাঁড়িয়েছে প্রতি মাসে $100। চিন্তা করেন, এত কিছু কনসিডার করেও কিন্তু $100 ইন্স্যুরেন্স কস্ট আমাকে পে করতে হচ্ছে প্রতি মাসে। এটা কিন্তু নাথিং, কিছুই পাবো না। এবং এটা কিন্তু লায়াবিলিটি ইন্স্যুরেন্স, মানে আমি যদি কাউকে হিট করি বা আমাকে যদি কেউ হিট করে, আসলে আমি কোনো বেনিফিট পাচ্ছি না। ইভেন এই লায়াবিলিটি ইন্স্যুরেন্সে যেটা দেখা যাচ্ছে, যাকে আমি হিট করব তাকেও ইন্স্যুরেন্স তেমন কিছু দিবে না। তাহলে আসলে আমি কিছুই পাচ্ছি না, কিন্তু প্রতি মাসে কিন্তু আমাকে $100 পে করতে হচ্ছে। এর সাথে কিন্তু আরও 2টা খরচ আছে, সেটা হচ্ছে প্রতি মাসে আপনার তেলের খরচ হিসাব করতে হবে না। আমার ক্ষেত্রে যেটা বলি, প্রতি মাসে অ্যাভারেজে $150 তেল আমাকে কিনতে হচ্ছে। আর থার্ড কস্ট হচ্ছে, যেটা আপনাকে বিবেচনা রাখতে হবে, প্রতি মাসে লাগবে এমন কোনো কথা নাই, তবে আমার এক্সপিরিয়েন্স মোতাবেক বা সিনিয়র যারা আছেন তাদের কথা মোতাবেক, এই জাতীয় গাড়ি কিনলে প্রতি মাসে $100 একটা রিপেয়ারিং কস্ট আপনাকে বিবেচনা রাখতে হবে।
তাহলে কি দাঁড়ালো, আমার প্রথম ইন্স্যুরেন্স হচ্ছে 100, আমার ফুয়েল কস্ট হচ্ছে 150 এবং রিপেয়ারিং হচ্ছে 100। তার মানে প্রতি মাসে $350 একটা বাজেট আমাকে রাখতেই হচ্ছে এই গাড়ির জন্য। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেটা হচ্ছে টিপস। মানে গাড়ি কেনার ক্ষেত্রে কি জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত, বা আমরা এশিয়ান যারা আছি কানাডাতে এই জিনিসগুলো খেয়াল রাখি। সাধারণত এশিয়ানরা মানে এই কানাডাতে আসার পরে জাপানিজ গাড়ির প্রতি খুব বেশি ঝোঁকে, কারণ আমরা জানি জাপানিজ গাড়ি অনেক দিন টেকে, অ্যাভারেজে দেখা যায় তেলের খরচও কম থাকে, আবার দাম একটু বেশি হলেও কিন্তু সব কিছু মিলে কিন্তু পুষিয়ে যায়। তো সেই জন্য আমরা আসলে জাপানিজ মডেলগুলোই খুঁজে বেড়াই সবাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা রিসেল ভ্যালু অনেক ভালো। এর সাথে আরও জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন টাইপের গাড়ি কিনবেন। আমরা কিন্তু কি বলা যায়, মাইক্রো আছে, তারপরে কার আছে, তারপরে জিপ আছে, কোনটা কিনবেন। যেহেতু কানাডা একটা শীতপ্রধান দেশ, এবং আমি সব প্রভিন্সের কথা কিন্তু বলছি না, সব প্রভিন্সের ওয়েদারের কন্ডিশন কিন্তু একরকম না। আপনাকে অবশ্যই প্রভিন্সের কথা চিন্তা করে করে গাড়ি কিনতে হবে। আমি যেহেতু আলবার্টাতে থাকি, এইখানে দেখা যায় 6 মাস থাকে শীত আর 6 মাস থাকে হচ্ছে গরম। তো ওই যে 6 মাস শীত থাকে, অনেক সময় দেখা যায়, ম্যাক্সিমাম টাইমই দেখা যায় রাস্তাগুলো স্নো কাভার থাকে, সেই জন্য আমাকে ওই টাইপের গাড়ি কিনতে হবে। তো এই প্রভিন্সের জন্য আমরা সাধারণত এসইউভি অথবা ট্রাক, বাংলাদেশে যেটাকে পিক আপ বলা হয়, এখানে ট্রাক বলা হয়, তো এসইউভি অথবা ট্রাক, এই দুই টাইপের গাড়ি আসলে মানুষ বেশি কেনে। আমরা যেরকম বাংলাদেশে কার কিনি, মাইক্রো কিনি, এই জিনিসগুলোর প্রচলন এই প্রভিন্সে তুলনামূলক কম। এবার হচ্ছে তেলের খরচের কথা বলি। আপনার গাড়ি কেনার সময় মাইলেজ হিসাব করতে হবে, মানে প্রতি লিটারে কত কিলোমিটার যাচ্ছে এটা হিসাব করতে হবে। কেন হিসাব করতে হবে? অনেক সময় আমরা এটাকে প্রায়োরিটি দেই না, চিন্তা করি যে তেলের দাম তো বেশি না, এখানে মাত্র 1.45 কেনেডিয়ান ডলার অ্যাভারেজে কম বেশি হয় আর কি। তো তারপরেও করতে হবে এই কারণে, কারণ হচ্ছে কানাডাতে যেহেতু অনেক বড় দেশ, তো এখানে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আপনি এত বেশি ড্রাইভ করবেন, যেটা হয়তো আমাদের দেশে আমরা এটা চিন্তাই করতে পারি না। কারণ দেখা যাচ্ছে আপনি আজকে 100 কিলোমিটার ড্রাইভ করে ফেলছেন, কালকে হয়তো 200 কিলোমিটার ড্রাইভ করে ফেলছেন, মানে আপনাকে অনেক বেশি ড্রাইভ করতে হবে। সেই জন্য ওই যে তেলের খরচ, মানে অল্প একটুও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটা জিনিস। আর কালারের কথা যদি বলি, এটা যদিও আপনার চয়েস, কিন্তু আমার মনে হয় কি জানেন, এখানে একটু ডিপ কালার কেনাটা ভালো। কী জন্য ভালো? কারণ বিশেষ করে শীতকালে আপনার গাড়িটা এত বেশি ময়লা হবে, যদি লাইট কালার হয় দেখবেন যে খুবই অড লাগছে। সেই জন্য আমার সাজেশন হচ্ছে একটু ডিপ কালার কেনেন। এখন কথা হচ্ছে শীতকালে কেন এত বেশি ময়লা হয়, কারণ হচ্ছে এখানে বাংলাদেশের অনেকটাই উল্টা বলতে পারেন। বাংলাদেশে কি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়, কাদা হয়, গাড়ি ময়লা হয়, কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা ঘটে শীতকালে। কারণ হচ্ছে শীতকালে বৃষ্টি হয় না এটা ঠিক, কিন্তু ওই যে স্নো পড়ে, ওই স্নোটা আবার দেখা যাচ্ছে কয়েকদিন একটু টেম্পারেচার হট হয়ে গেলে ওই স্নোগুলো গলে যায়। তার মানে রাস্তাগুলো তখন এমন হয়ে যায় যে মনে হয় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে ওইখান থেকে একটা কাদা তৈরি হয়। ওই কাদাটাই গাড়িতে ছিটে ছিটে একদম গাড়িটা বলতে পারেন একদম নোংরা হয়ে যায়। সেই জন্য আমার সাজেশন হচ্ছে একটু ডিপ কালার কিনেন। আপনি হয়তো বলবেন, ভাই আপনি তো আবার সাদা কালার কিনছেন। কারণ হচ্ছে আমি তো সেকেন্ড হ্যান্ড কিনেছি, আমার এখানে কালার চুজ করার কোনো অপশন ছিল না, বা আমি সাডেনলি কিনে ফেলছি গাড়িটা, সেই জন্য ইঞ্জিন কন্ডিশন ভালো, আমি ওই কালারটাকে স্যাক্রিফাইস করেছি, কিছু বলার নেই আর। এইবার হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে এই যে পুরাতন গাড়ি কিনবেন, এই কেনার ক্ষেত্রে কিছু নিয়মের কথা বলি। দুইটা জিনিস, একটা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন কিভাবে এবং কতটা সহজ, আর দ্বিতীয় হচ্ছে ইন্স্যুরেন্স করবেন কিভাবে। এইখানে মজার একটা কাহিনী হচ্ছে, গাড়ি রেজিস্ট্রেশনের আগে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, যেটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, অবশ্যই আগে ইন্স্যুরেন্স করতে হবে, এবং এই ইন্স্যুরেন্স করার জন্য আপনার ফিজিক্যালি তাদের অফিসে যাওয়ার কোনো দরকার নেই। আপনি ওভার ফোনে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আপনার পছন্দের ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করে আপনি আপনার গাড়ির ডিটেলস বলে আপনি ইন্স্যুরেন্সটা কিনে ফেলতে পারবেন। এটাকে ইন্স্যুরেন্স কেনা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটার জন্য ফিজিক্যালি কোথাও যাওয়ার দরকার নেই, ওভার ফোনে গাড়ি রেজিস্ট্রেশনের আগে অবশ্যই এই কাজটা করতে হবে, ঠিক আছে? এইবার রেজিস্ট্রেশনের কথা। রেজিস্ট্রেশনটা যে এত সহজ, এত সিম্পল, চিন্তাই করা যায় না। কারণ কি, আমি একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় শুধুমাত্র আমি গিয়েছি, মানে আমি যার কাছ থেকে কিনেছি সেই মানুষটাও যায় নাই, ইভেন আমার গাড়িটাও নেই নেই, শুধু আমি ফিজিক্যালি চলে গেছি। এখন কথা হচ্ছে কি কি জিনিস লাগবে সেই জিনিসটা জানা দরকার। ডকুমেন্ট কী কী লাগবে? মূলত দুইটা ডকুমেন্ট লাগবে। একটা হচ্ছে বিল অফ সেল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে ওই যে যার কাছ থেকে কিনলেন মানে সেলার, সে একটা ফর্মে কিছু ডাটা আছে, ওগুলো মানে গাড়ির ইনফরমেশন ফিল আপ করে উনি সাইন করে দিবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা শুনে আপনি আরও বেশি অবাক হবেন, উনি কিন্তু ওই যে যে পেপারটা সাইন করে আমাকে একদম হার্ড কপিও দেন নাই, উনি ওইটা সাইন করে স্ক্যান করে আমাকে ইমেল করে দিয়েছে। তাহলে কোনটা? বিল অফ সেল। ওইটা স্ক্যান করে
মানে সাইন করে স্ক্যান করে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি ওই জিনিসটাই আমি রেজিস্ট্রি অফিসে যেয়ে শো করি। এর সাথে আমাকে ওই যে যেটা বললাম ইন্স্যুরেন্স কিনতে হবে, আর ইন্স্যুরেন্সের পেপারটা শো করলাম। এই দুইটা শো করলেই কিন্তু আপনার গাড়ি রেজিস্ট্রেশনের যাবতীয় কাজ হয়ে যাবে। হ্যাঁ, আরও কিছু সাপোর্টিং ডকুমেন্ট লাগে, যেমন কথা হচ্ছে আমার স্ট্যাটাস, অর্থাৎ আমি কী হিসাবে এখানে আছি, তারপরে আমার বাসার যে অ্যাড্রেস সেটার একটা ডকুমেন্ট লাগবে, যে আমি আমার বাসাটা আসলে কোথায় সেটাও শো করতে হয়, যে ওই বাসার একটা অ্যাগ্রিমেন্ট থাকবে, তাই না, লিজ অ্যাগ্রিমেন্ট যেটাকে বলা হয়। তো মূলত হচ্ছে ওই দুইটা ডকুমেন্ট লাগবে, এবং বলতে পারেন 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনার কাজ শেষ, যদি আপনার লাইনে অনেক বেশি লোক না থাকে। সাধারণত খুব বেশি ভিড় হয় না, তার মানে কি খুব বেশি হলে আপনি 1 ঘন্টা হাতে নিয়ে যাবেন, তাতেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তবে খুবই অবাক করা একটা নিয়ম কিন্তু এখানে আছে, যেটা আমাদের দেশে প্রচলন নাই। আমাদের দেশে কি হয়, গাড়ি সেল করলে কিন্তু গাড়ি এবং গাড়ির নাম্বার প্লেট দুইটা একসাথে সেল হয়, কিন্তু এখানে কিন্তু তা না। আপনি গাড়ি পাবেন, আপনাকে নাম্বার প্লেট দিবে না। অর্থাৎ আপনি যখন এই ইউজড গাড়ি বলেন, নতুন গাড়ি বলেন, যাই বলেন না কেন, যখন আপনি রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রি করতে যাবেন, তখন আপনাকে নতুন একটা নাম্বার দেবে, এবং আপনাকে তারা বলবে 2, 3, 4টা নাম্বার শো করে বলবে, এই দেখেন এই কটা প্লেট আমার কাছে আছে, আপনার কোন নাম্বারটা পছন্দ হয়, তার মধ্যে থেকে আপনাকে একটা বেছে নিতে হবে। মানে ইনস্ট্যান্টলি নতুন নাম্বার আপনি পাবেন, যদিও আপনার গাড়িটা কিন্তু পুরাতন। তাহলে এই ফাঁকে আরও দুটো কথা বলে ফেলি, এই রিলেটেড আর কি। এই যে আপনার সেলার, মানে যার কাছ থেকে আপনি গাড়ি কিনলেন, তার কাছে তো তাহলে ওই পুরাতন নাম্বারটা থেকে গেল, উনি তাহলে এটা দিয়ে কী করবে? উনি তাহলে পরবর্তীতে যে গাড়ি কিনবে, সেই গাড়িতেও কিন্তু ওই নাম্বার প্লেটটা ইউজ করতে পারবে। মানে অ্যাকচুয়ালি ওই নাম্বার প্লেটটা আজীবনের জন্য তারই। আর এবার আমার কথা বলি, মানে আপনি যে গাড়ি কিনলেন, এই যে আপনাকে তো রেজিস্ট্রি করতে হবে, তো আপনি যে নাম্বার প্লেটটা পাবেন নতুন, এখানে কিন্তু একটা অপশন আছে, অর্থাৎ নাম্বার প্লেটটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। অর্থাৎ মনে করেন আপনার নাম বা আমার নাম সায়েম, আমি চাইলে কিন্তু আমার নামেও নাম্বার প্লেটটা বানিয়ে নিতে পারি, ওখানে কোনো ডিজিট থাকবে না, শুধু লেখা থাকবে সায়েম। যদি ওই নামে এই প্রভিন্সে আর কোনো গাড়ি না থেকে থাকে, মানে নাম্বার প্লেট না থেকে থাকে, মানে কাস্টমাইজ করারও অপশন আছে, কিন্তু সেই ক্ষেত্রে এক্সট্রা ফি দিতে হবে কিন্তু। এবার একটু শুরুতে ফিরে যাই। শুরুতে যেটা বলেছিলাম, আসলে আমি কেন পুরাতন গাড়ির দিকে ঝুঁকলাম। আসলে সত্যিকার অর্থে কি জানেন, প্রথম থেকেই আমার নতুন গাড়ি কেনার খুব শখ ছিল, এবং আমরা তো সবাই কম বেশি জানি কানাডাতে গাড়ি কেনা অনেক সহজ। এটা তো আমরা সবাই এক কথায় বলি আর কি, যে গাড়ি তো কোনো ব্যাপারই না। কিন্তু আসলে বাস্তবতা সত্যিই ভিন্ন। মানে এখানে কিছুদিন থাকার পরে বুঝতে পারলাম যে আসলে নতুন গাড়ি কেনাটা যে কত টাফ। আর বিশেষ করে আমার বড় ভাই এবং আমার কি বলা যায়, আমরা একসাথে যে ভাইয়ের সাথে থাকি, তানভীর ভাই, এই দুইজনের ইনফ্লুয়েন্সে সত্যি আমি কনভিন্সড হয়ে গেলাম যে না, নতুন গাড়ির দিকে যাওয়াই যাবে না, পুরাতন গাড়ি কিনতে হবে। কেন যাওয়া যাবে না আমি সেটা একটু এক্সপ্লেন করি। যে নতুন গাড়ি কিনলে আপনাকে কি কি টাইপের এক্সপেন্স করতে হবে, এবং কি টাইপের লোনের বোঝা আপনার মাথার উপর পড়বে প্রতি মাসে, সেটা একটু খেয়াল করে শোনেন। আলোচনা শুরু করার আগে আমি একটা জিনিস বলে নিতে যাচ্ছি, আপনি যদি সামর্থ্যবান মানুষ হয়ে থাকেন, তাহলে এই ডিসকাশন আপনার জন্য না। কারণ আপনার যদি অনেক টাকা থাকে, আপনি তো নগদ টাকা দিয়ে গাড়ি কিনে ফেলতে পারবেন, এটা ইজি আপনার জন্য। কিন্তু আমি তাদেরকেই বলছি যাদের অবস্থা আমার মতো, যাদের অনেক টাকা নেই, তাদেরকে নিয়েই। তো এইখানে একটা কথা বলি, যে এখানে তো সব কিছু ইনস্টলমেন্টে কিনতে হয় সাধারণত, তাই না? সেই জন্যই আমরা বলি যে যে কোনো জিনিস কেনা অনেক ইজি। হ্যাঁ, যে কোনো জিনিস কেনা অনেক ইজি, এটা ঠিক। কিন্তু কথা হচ্ছে যে ওই যে প্রতি মাসের যে লোনের বোঝাটা, এটা আপনি নিতে পারবেন কিনা। গাড়ির ক্ষেত্রে বলি, আমরা যদি একটা গাড়ি কিনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার রিসেন্ট ইয়ারের টয়োটা RAV4, সাপোজ এই 2024-এর একটা RAV4 কিনলেন আপনি, এটার বেসিক দাম যদি আমরা হিসাব করি, আমরা অনলাইনে গেলেই দেখতে পারি যে প্রায় 37 থেকে 38 হাজার কানাডিয়ান ডলার হচ্ছে এটার দাম। কিন্তু সমস্যা হচ্ছে এই দামটা তখনই হবে যদি আপনি ক্যাশ টাকায় কেনেন, কিন্তু আমরা তো লোনে কিনবো, তাই না, ইনস্টলমেন্টে কিনবো, এবং সেই ইনস্টলমেন্টটা দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 8 বছরের ইনস্টলমেন্ট হয়। তো ওরকম একটা ইনস্টলমেন্টে কিনতে গেলে প্রতি মাসে দেখা যাচ্ছে 600 থেকে $650 বা $700 মতো পড়বে আপনার ইনস্টলমেন্ট ফি উইথ ইন্টারেস্ট। ওই যে 38,000 টাকা দাম ঠিক আছে, কিন্তু আপনি 7 বছরে যে পে করবেন, ক্যালকুলেট করলে দেখা যাবে ওর সাথে আরও 10 থেকে 12,000 কানাডিয়ান ডলার কিন্তু অ্যাড হচ্ছে। অর্থাৎ আপনার গাড়ির দাম চলে যাচ্ছে কোথায়, 48 থেকে প্রায় 50,000 কানাডিয়ান ডলার। এটা কিন্তু আমরা কেউই প্রথমে হিসাব করি না। আমরা শুধু অনলাইনে দাম দেখি, ও $38,000, এটা তো কেনা যাবে, কিন্তু ওর সাথে যে আরও মানে ইন্টারেস্ট অ্যাড হয়ে সেটা প্রায় 48 থেকে 50,000 হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা খেয়ালই করি না কেউ। এবার একটু মান্থলি কস্টিংয়ের দিকে চলে যাই। সেটা হচ্ছে যে এই যে গাড়ি কিনলাম, আমি বললাম $600 থেকে $700 একটা ইনস্টলমেন্ট ফি যাবে প্রতি মাসে, তাহলে কি আমি $700 ধরলাম। এর সাথে আপনার তেলের খরচ যাবে, আচ্ছা $150 ধরলাম, তাহলে কত হলো, 850। এর সাথে যেটা বলতে পারেন এক টাইপের আননেসেসারি,
মানে আপাতত দৃষ্টিতে মনে হয় আননেসেসারি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট। প্রতি মাসে আপনার গাড়ির দামের উপর ভিত্তি করে এবং মডেল ইয়ার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে ওই গাড়ির কথা যদি চিন্তা করি, 300 থেকে $350 যাবে আপনার ইনস্টলমেন্ট, মানে ইন্স্যুরেন্স কস্ট। তাহলে কত দাঁড়াচ্ছে? 350 যদি হয় তাহলে এখানকার 850 আর ওদিকে 350, কত হলো? 1200 কানাডিয়ান ডলার। চিন্তা করেন, এই প্রতি মাসে কিন্তু আপনাকে এই 1200 কানাডিয়ান ডলার আপনাকে খরচ করতে হবে, যেখানে আমি আমার পুরাতন গাড়িতে মাত্র $350 কিন্তু পার্ট চুকিয়ে দিচ্ছি। চিন্তা করতে পারেন যে কত হালকা হয়ে যাচ্ছে আমি ওখানে। এবং আমি যে গাড়িটা কিনেছি আরও হালকা হওয়ার কারণ হচ্ছে এটা কোনো ইনস্টলমেন্টে না, বলতে পারেন নগদ টাকায় আসলে গাড়িটা কিনেছি। এই জন্য আমি অনেকটা, মানে আমার মনে হয় 90% আমি রিলিফ হয়ে গেছি। মানে ওই প্রেশারটা আমার মাথার মধ্যেই নাই, যেখানে নতুন গাড়ি কিনলে আমাকে অনেক বেশি প্রেশারের মধ্যে থাকতে হবে। তো এই ছিল আমার এই ভাঙাচোরা গাড়ির একটা কমপ্লিট গল্প। তো আজকে আসলে আমার বলার কিছু নেই, এই মুহূর্তে আমার বাসায় চলে যেতে হবে। আজকে আমার ডে অফ ছিল, আজকে রিল্যাক্স মোডে আসলে ভিডিওটা করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।